আদিবাসী অধ্যুষিত সীমান্তবর্তী এলাকায় প্রাচীন রীতি মেনে আজও মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকোড়া কালী তথা ডাকাত কালী। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোড়া কালী নামেই পরিচিত। শোনা যায় দেশভাগের আগে ডাকাতদের দল প্রায় ৩০০ বছর আগে রাতের অন্ধকারে মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত। পুনর্ভাবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত। এই দেবী জাগ্রত বলে দাবি স্থানীয়দের। সূর্য ওঠার আগে পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতেরা। সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকেই বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো। আগে পাঠাবলির সময় শেকল দিয়ে বাঁধা থাকতো দেবী মূর্তি, তবে এখন আর শেকল বাঁধা হয় না। তবে দেবীর চক্ষুদানের সময় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দিরের সদর দরজা। কথিত রয়েছে চক্ষুদানের সময় নাকি দেবী মূর্তি দুলতে থাকে, তাই আগে শেকল দিয়ে বাঁধা হতো প্রতিমা। এখন আর সেই নিয়ম নেই, এখন শুধু কাপড় দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে। ভক্তদের কাছে জাগ্রত মালদার হবিবপুর ব্লকের মানিকোড়া ডাকাত কালী। এই পুজোকে ঘিরে 7 দিন ব্যাপী চলে মেলা, গানের আসর। মালদার হবিবপুরে মানিকোড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প। সেখানে গেলেই শোনা স্থানীয়দের মুখে এইসব গল্প পুজোর কাহিনী। এই পুজো ডাকাত দলের হাত ধরেই সূচনা। অবিভক্ত বাংলায় বর্তমানে বাংলাদেশ থেকে ঘন জঙ্গলে ডাকাতেরা পুজো শুরু করেছিলেন এখানে। কালী পুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো করত রাতভর। তারপর প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাত দল। ডাকাতেরা পুজো বন্ধ করলে স্থানীয় জমিদার সেই কালী পুজো করে আসছে দীর্ঘদিন। তারপর স্থানীয় গ্রামবাসীদের কাঁধে পুজোর দায়িত্ব তুলে দেন জমিদার। বর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালী পুজো করছেন। একসময় ডাকাত কালী এখন সার্বজনীন কালী পুজো হিসেবেই পরিচিত। পৌরাণিক মতে একবার মায়ের মন্দিরের পাশ দিয়ে এক শাখা বিক্রি করতে যাচ্ছিল। সেই সময় এক অল্প বয়সী যুবতী তার কাছ থেকে শাখা নিয়ে হাতে পড়ে। তখন শাখারি তার কাছ থেকে শাখার দাম চায়। উত্তরে যুবতী বলে তার বাবা দাম মিটিয়ে দেবে, কিন্তু কোথায় তার বাবা? এদিক ওদিক বুক ঘোরাতেই দেখে সেই যুবতী আর নেই। ঠিক সেই সময় উল্টো দিক থেকে মন্দিরের সেবায়েত কালী বাবা নামে পরিচিত আসছিলেন। তখন শাখারি তাকে বলে তার মেয়ে শাখা পড়েছে, তার দাম দিতে। শুনে সেবায়েত অবাক হয়ে গেলে বলে যে তার মেয়ে নেই, তার কোনো মেয়ে নেই, তাই শাখা পড়ার প্রশ্নই ওঠে না। তখন সেবায়েতের দৃষ্টি যায় মন্দিরের পাশে পুকুরের দিকে, দেখে জল থেকে 2টি হাত উঠে আছে। সেই 2 হাতে শাখারির পরানো শাখা দেখা যাচ্ছে। সেবায়েতের বুঝতে দেরি হয় না যে স্বয়ং দেবী মা কালী সেই শাখা পড়েছে। এদিকে মানিকোড়া ডাকাত কালী ভক্তদের কাছে খুবই জাগ্রত। প্রতি বছর এই কালী পুজোয় 2 থেকে 3 হাজার ঝাঁক বলি হয়ে থাকে। শুধুমাত্র মালদা জেলা নয়, বর্তমানে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালী পুজোয়। বর্তমানে কালী পুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন গ্রামের বাসিন্দারা। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালী পুজো এবং মেলা দেখতে আসেন। 7 দিন ব্যাপী চলে এই কালী পুজোর মেলা। জাগ্রত এই মায়ের পুজো শুধুমাত্র কালী পুজোয় নয়, সারা বছর মঙ্গল এবং শনিবার হয়ে থাকে। ভক্তদেরও ভিড় থাকে চোখে পড়ার মতো। ডাকাতদের হাত ধরেই পুজোর সূচনা। তবে ঠিক কত প্রাচীন এই কালী পুজো তা জানা নেই স্থানীয়দের। শুধুমাত্র লোকমুখেই প্রচলিত রয়েছে ডাকাতদের হাত ধরে শুরু এই পুজো। সেই পুজো জমিদার বাড়ির হাত ঘুরে বর্তমানে সার্বজনীন পুজো রূপেই পরিচিত। পুজো আমাদের প্রায় 300 বছরের উপরে। তখন ডাকাতেরা পুজো দিত, রাতারাতি প্রতিমা তুলতো, রাতারাতি ওরা পুজো টুজো দিয়ে মশাল জ্বালিয়ে বিসর্জন করে চলে যেত। ওরা বাংলাদেশ থেকে আসতো। বাংলাদেশ বলাটা ভুল হবে, কারণ তখন পার্টিশন তো হয়নি। পূর্ব বাংলা বলতে হবে। তখন ওইটা পূর্ব বাংলাও নাম ছিল না, বাংলা ছিল নাম, মানে তখন পূর্ব বাংলাও হয়নি। তো যাই হোক, তারপরে তো ওরাই করতো। করার পরে এটা জমিদারের আন্ডারে চলে আসে, যেহেতু জমিদারি জায়গা, জমিদাররা তখন পুজো দিতে আরম্ভ করে। তারপরে জমিদারি প্রথা চলে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে এসছে, গ্রামবাসীর কাছে। সেটাও প্রায় 150 বছরের উপরে হয়ে গেল গ্রামবাসীদের পুজো দেওয়া। তখন এখানটায় আগে ওই মানে ওপেন জায়গাতেই পুজো করা হতো। তারপরে টিনের ঘর তৈরি করা হলো, সেটাকেও নষ্ট করে দেওয়া হলো, দিয়ে আবার পাকা ঘর করা হলো। দিয়ে ভাঙতে ভাঙতে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। চক্ষুদানের সময় তো আগে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, কেননা মা কালী আমাদের ঝুঁকতো আর কি। মা কালী ঝুঁকতো। নয়নটা যখন ওই কপালে মাঝখানে যে ইয়েটা থাকে,
সেটা ইয়ে করার সময় ওই চক্ষুদানের সময় ওটা কালী ঝুঁকতো আর কি। তো সেটা আমরা এখন ওই রীতিটা বন্ধ করে দিয়ে আমরা এখন মা কালীকে দেখতে দিই না চক্ষুদানটা। আমরা এখন ওই কাপড় দিয়ে সামনে ঘিরে মানে ইয়ে করি, মশাল জ্বালিয়ে নেই, আর ওই সাদা কাপড় দিয়ে ঢেকে দিই, আমরা কালীকে দেখতে দিই না। পুরনো দিনের ইতিহাস বলতে আমাদের তো চলতো না, ওই শাঁখা পড়াটা ছিল, যেমন এইখানে পাশে মন্দিরে হাত তুলে দেখিয়েছিল শাঁখা পড়ানোর জন্য, বা শাঁখা পড়েছিল, পরে নিয়ে গিয়ে ওখানে পয়সা চাইছিল, তখন ও হাত তুলে দেখিয়েছে যে এরকম আমি তো জলে আছি। তখন সবাই বুঝতে পেরেছে, মানে শাঁখারি বুঝতে পেরেছে যে এ তো মায়ের লীলা আর কি, মা নিজেই পড়েছে। মেলা আমাদের এখানে 7 দিন ধরে হয় পুজো নিয়ে। বলি আপনার ওই 2500 3000 মানুষ। এইদিকে আপনার দক্ষিণবঙ্গটা পুরোটাই, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এগুলোর থেকেও আসে, মানে আমাদের উত্তরবঙ্গ থেকেও আসে প্রচুর। মা হচ্ছে অন্তর্যামী। বহুদিন আগে আমরা শুনেছি, মানে বয়স্করাই বলতো, এখনও বয়স্করা বেঁচে আছে, তারা বলে যে একটা বাচ্চা মেয়ে, একটা শাঁখারি যাচ্ছিল মন্দিরের পাশ দিয়ে, তো একটা বাচ্চা মেয়ে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে যে আমাকে শাঁখা পরে দাও, তুমি তো শাঁখারি, আমাকে শাঁখা পরিয়ে দাও। পরিয়ে দিয়েছে। তারপরে বলছে যে টাকা, বলছে টাকা মন্দিরে আমার বাবা আছে, তার কাছে চেয়ে নিবা, মানে মন্দিরের কালীর বাবা সেবাইত যে থাকে। তো শাঁখারি শাঁখা পরে দেয়। পরে দেওয়ার পরে মন্দিরে যেয়ে কালীর বাবাকে বলে যে তোমার মেয়ে শাঁখা পড়েছে, টাকাটা দাও। তো কালীর বাবা হঠাৎ করে চমকে যায়, থমকে গিয়ে বলে আমার তো মেয়ে নাই। তখন শাঁখারিটা মন্দিরের পাশে একটা পুকুর আছে, পুকুরে দেখতে পায় 2টো হাত ভেসে উঠেছিল শাঁখা পরা। তো এবার শাঁখারি ভাবে যে এটা তো মায়েরই খেলা, মায়েরই মহিমা। হ্যাঁ, তখন শাঁখারির কাছে শাঁখারি তখন টাকা কালী বাবার কাছে চেয়ে নেয়, কালী বাবা দিয়ে দেয়, কারণ কালী বাবা বুঝতে পারলো যে এটা তো মায়েরই মহিমা, অন্তর্যামী মা, এটাই। তারপরে গ্রামের যেগুলো ঢেকি ছিল, মানে পা দিয়ে আতপ চালকে কুটে আটা করা হতো, সেই ঢেকির শব্দ মা শুনতে পেত না, সহ্য করতো না মা, সে ঢেকিও বন্ধ করে দিয়েছিল মা। মন্দিরের পাশ দিয়ে যারা হরেন না বাজিয়ে যেত, বা সেন্ট পরে যারা সেন্ট মেখে যারা মন্দিরে উঠতো, তাদের প্রচুর ক্ষতি করেছে মা। গাড়ি অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হরেন না বাজিয়ে প্রণাম না করে মাকে মন্দির পার হতো, তাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা প্রায় দেখি, আমরা এখন সেন্ট মেখে যারা জানে তারা উঠে না, কোনোদিনও উঠবে না, আর যারা জানে না হয়তো ভুল ত্রুটি করে উঠে যায়, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেয়। আমাদের পোস্টার লাগাই থাকে নানান রকম নিয়ম কানুনের জন্য। মন্দিরে শিকল বেঁধে রাখা হতো, কারণ হচ্ছে মা চক্ষুদানের সময় সামনে ঝেপে উঠতো, মানে মা নড়তো, নড়াচড়া করতো। তাই এই জিনিসটা আমরা এখন বন্ধ করে দিয়েছি, সাদা কাপড় দিয়ে চক্ষুদানের সময় মাকে ঢেকে দিই, যাতে করে মা দেখতে না পায়। চক্ষুদানের সময় একটা পাঁঠা বলি হয়, যে পাঁঠাটার মানে রক্তটা মানে খাওয়ার জন্য মা সেবন করার জন্য ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ, ডাকাতরা পূর্ণভবা নদী পের হয়ে ডাকাতরা ভোরের রাতে, মানে রাত্রে আসতো, আর বাংলাদেশ থেকে এসে রাতারাতি পুজো করে রাতারাতি মাকে বিসর্জন করে ভোর টাইমে চলে যেত। তারপরে তো জমিদাররা পেয়েছে দেখা, তারপরে জমিদাররা হ্যান্ডেল করে পুজো পাঠ করতো। তারপরে জমিদার আমাদের গ্রামবাসীর উপর তুলে দেয়, এখন গ্রামবাসীরাই পরিচালনা করে। আমি এখানকার সেবায়েত বর্তমান আছি। গত 2 বছর ধরে চলছে, এখনও আছি। আমাদের তো গ্রামের পুজো এটা, তো গ্রামবাসী নিয়ে আমাদের মিটিং হয়, কাকে কি রাখলে ভালো হয়, সেইভাবে আছি আমি বাবা। তো এই যে আমি কালীর বাবা বলে পরিচিত আর কি। কালী বাবাটা হয়েছি কেমন করে, ওই যে যেমন মায়ের তো শাঁখা পড়ে মায়েরা, তো এক শাঁখারি এটা দিয়ে শাঁখা বিক্রি করতে যায়। আমাদের পাশে একটা বাহাদুরপুর গ্রাম আছে, ওই গ্রামে যেত, বাজার লাগে। ওই শাঁখা তখন একটা মেয়ের রূপে আর কি শাঁখারিকে বলেছিল যে বাবা আমি শাঁখা পরবো আর কি, তাহলে শাঁখা পরবো, তাহলে পরে দিল। পরে দেওয়ার পর পয়সা দাও, বলছে আমার বাবা দিবে। তো আর তো কিছু বললো না, বুঝতে পারলো যে এ তো মায়ে বলছে। আবার যখন শাঁখারি আসে তখন বাবার কাছে পয়সা চায়, বাবারা পয়সা দেয় শাঁখা পরার জন্য। হ্যাঁ, হাত তুলে বলল যে বাবা আমি শাঁখা পড়েছি, বাবা তুমি পয়সা দিয়ে দাও।
তখন বাবা বুঝতে পারলো যে আমার মায়ে শাখা পড়েছে, পয়সা দিতে হবে, তখন পয়সা দেয়। আমাদের এই মা হচ্ছে মানে জাগ্রত আর কি, যে মানে মানামান্তি করে, কামনা বাসনা করে, সে তার কামনা বাসনা পূরণ হয়, যার জন্য আমাদের ধীরে 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 মা জাগ্রত বেশি। হ্যাঁ, ডাকাতেরা পূজা করতো অনেক দিন, বহুত দিন আগে, সে 300 বছর কি 350 বছর হয়ে গেল। কোথা থেকে আসতো তারা? তারা আসতো মানে তখন তো বর্ডার ছিল না, সব একটাই ছিল তখন আমাদের। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসতো। তো বাংলাদেশ তো বলা যাবে না, আমাদের একটাই তখন ছিল ভারতবর্ষটা। তো পুজো ওরাই পুজো করতো, ওরাই সব কিছু করতো, করতে করতে তো এখন তারপরে জমিদার, এখানকার জমিদার ছিল, জমিদার বাবুরা পুজো করতেন। পুজো করার পরে ওরা চলে যায়, চলে যাওয়ার পরে মাকে তখন ওই আমাদের গ্রামবাসীদেরকে হাতে তুলে দেয় যে তোরা বাবা পুজো করো, আমরা তো এখানে থাকবো না, চলে যাব। আমরা গ্রামবাসীরা পুজো করি, মায়ের সেবা পূজা করি। চাকরি বাজারে চান দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।